বিগত সরকারের সময়, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় আমরা বিরোধী দলের মুখে এবং দেশ এবং বিদেশের যেসব মানবাধিকার সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর কাছ থেকে খুবই শুনতাম গুম খুন এই বিষয়গুলি, এবং এসব নিয়ে বিস্তর প্রোগ্রাম হতো, বিভিন্ন ধরনের বিবৃতি হতো। কোথাও কিছু ঘটার সঙ্গে সঙ্গে দেখতাম যে খুবই সরব, এবং আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো ছিল সেগুলো কিন্তু পিছিয়ে ছিল না, তারাও কিন্তু এগুলো সমভাবে প্রচার করত এবং তাদের সাক্ষাৎকার নিয়ে, সেই পরিবারগুলোর সাক্ষাৎকার নিয়ে সব মিডিয়াতে আসতো এবং আমরা সেগুলি কিন্তু দেখেছি, নিউজও করেছি অনেক সময়। তো তারপরে যে ব্যাপারটি ঘটলো, যে অভিযোগগুলি, যে সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মেইন অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে তারা মানুষের অধিকার দিচ্ছে না, বাক স্বাধীনতা দিচ্ছে না, গুম হচ্ছে, খুন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই সব বিষয়গুলি ছিল প্রধান সমস্যা তাদের কাছে। তো তারা যখন বিগত 2 বছর তারা যখন ক্ষমতায় এসেছে, বিশেষ করে ইউনূসের সময় থেকে শুরু করে এই পর্যন্ত কতজন মানুষ গুম হয়েছে এটি কি আপনি জানেন? নিশ্চয়ই জানেন না, এবং খোঁজও রাখেননি। আপনি কিভাবে খোঁজ রাখবেন? খোদ মানবাধিকার সংগঠনগুলোই তো খোঁজ রাখছে না, তো আপনি কিভাবে আসলে খোঁজ রাখবেন? সেই বিষয়গুলি আসলে আমরা যদি দেখি, তো ইউনূসের সময় অসংখ্য মানুষ গুম হয়েছে। আপনারা জানেন যে নদীতে মাছের চেয়ে লাশ বেশি পাওয়া গেছে, এরকম ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ে মানে এটা শত শত হাজার মানুষের এরকম মৃতদেহ পাওয়া গেছে, তাদের খোঁজ খবর নাই, অনেকে নিরুদ্দেশ হয়ে আছে তাদের অত্যাচার নির্যাতনের কারণে বিশেষ করে। এরপরে আমরা এখন যদি দেখি যে এই হিউম্যান রাইটস ওয়াচ তারা একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে দেখিয়েছে একজন এপ্রিল মাসে খুলনা মোংলা এলাকা থেকে কোস্ট গার্ড একজনকে তুলে নিয়ে গেছে, একজন জেলেকে। জেলেটির নাম সম্ভবত লিটন শেখ, সম্ভবত, আমি নামটি হয়তো ভুলে যাচ্ছি। তো লিটন শেখকে তুলে নিয়ে গেছে কোস্ট গার্ড, এবং তার পরিবারের সাথেও দেখা হয়েছে। তারপরে তাকে নিয়ে গেছে অভিযান পরিচালনা করার জন্য। এরপরে তার আর খোঁজ পাওয়া যায়নি, এবং এই 2-3 মাস ধরে তার পরিবার রীতিমতো খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে, আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, কোর্টে পর্যন্ত তারা এসেছে, কিন্তু তার জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বিষয়টিকে সরকারকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যদিও এই ব্যক্তি খুবই একেবারে তৃণমূলের একজন মানুষ, তার ভাগ্যে এই ঘটনা ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই গুম খুনের ঘটনা। আমরা যদি দেখি যে এই সময়ে যারা 24-এর পরে গুম থেকে বেরিয়ে আসলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই গামছা বাবার কথা। সেই গামছা বাবা কোথায় যেন গুমে নাকি আয়না ঘরে ছিলেন, সেই যে গামছা, সেই নতুন গামছা নিয়ে তিনি নাকি 8 বছর সেই গামছা নিয়েছিলেন। সেসব কাহিনী তো মানে পুরনো কাহিনী হয়ে গেছে। আবার আরেকজন ছিলেন ওই যে কান্তার গরু যিনি, তিনিও তো গুম হয়ে গেছিলেন নাকি। শোনা যাচ্ছে যে তিনি পাকিস্তান অথবা তার্কি, এই 2টি দেশের কোনো একটি দেশে তিনি কাটিয়ে এসেছেন, এসে তিনিও গুম হয়েছিলেন, এরকম আর কি। তবে হ্যাঁ, গুম যে একেবারে হয়নি তা না। ইলিয়াস আলীর ঘটনা আমরা জানি যে ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি এবং এখনো কুলকিনারা উদ্ঘাটন করা যায়নি, সে বিষয়টি কিন্তু আছে, সেটি অস্বীকার করার কোনো জায়গা নেই। এরকম আরো কিছু মানুষকে আসলে পাওয়া যায়নি এবং কিছু মানুষকে পাওয়া গেছে, এরকম যেমন এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনিও নাকি গুমের শিকার হয়েছিলেন। তারপরে আপনারা জানেন যে দীর্ঘ 8 বছরের বেশি তিনি ভারতের শিলংয়ে ছিলেন, যার কারণে তাকে সবাই শিলং সালাউদ্দিন সাহেব নামে পরিচিত, তাকে শিলং সালাউদ্দিন বলেন। এরকম আর কি, যে অনেকে ফিরে এসেছেন, অনেকে ফিরে আসেননি, অনেকে শোনা যায় যে বিদেশে পাড়ি জমিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন, এরকম। এবং এরকম আরো কিছু গুমের নাটক আমরা দেখলাম, যে 24-এর যে জুলাই যোদ্ধা যারা, তাদের ভিতর মৃত হিসেবে তাদেরকে কাউন্ট করা হয়েছে, কিন্তু তারা আবার ফিরে এসেছে, তারা কবর থেকে সম্ভবত ফিরে এসেছে, সে বিষয়টি তো এখন সবারই জানা। এখন কথা হচ্ছে যে আমরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপি যখন 2001 থেকে
2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন কিন্তু প্রথম গুমের শিকার হয়েছিলেন তাদের দলেরই একজন ব্যবসায়ী, চট্টগ্রামের জামাল উদ্দিন। আপনাদের নিশ্চয়ই পত্রপত্রিকা ঘাটলে এখন নামটি আপনারা খুঁজে পাবেন। তাদের দলেরই ব্যবসায়ী জামাল উদ্দিন, তিনি কিন্তু প্রথম গুমের শিকার হয়েছিলেন এবং তার কোনো খবর আজ পর্যন্ত কিন্তু জানা যায়নি যে তার ভাগ্যে আসলে কি ঘটেছিল। এরকম কাহিনী তো আসলে আছেই। তো আমরা সে ব্যাপারটিও আসলে জানতে চাই যে বিএনপির সময় সেই জামাল উদ্দিন ব্যবসায়ী তিনি আসলে গুম হয়ে বা তিনি বেঁচে আছেন কিনা, তার পরিবারও তো অপেক্ষা করছে, তাই না? তার পরিবারকে তো জানাতে হবে যে এই লোকটিকে কোনো খোঁজ খবর, নিরুদ্দেশ হয়েছেন না, গুমের শিকার হয়েছেন না, হত্যার শিকার হয়েছেন, তার লাশটি কোথায়, সেটি তো সরকারকে আসলে খুঁজে বের করতে হবে। এখন যেহেতু তাদেরই সরকার ক্ষমতায় আছে, নিশ্চয়ই আমরা আশা করব জামাল উদ্দিন সাহেবের খোঁজ খবর সরকার নিবেন এবং এই গুমের অন্তত নিরসন হোক জামাল উদ্দিন সাহেবের ক্ষেত্রে। তো এরকম আসলে আপনারা যদি মনে করেন যে এখন গত ২ বছরের কিন্তু কোনো হিসাব নাই। জাস্ট এই এপ্রিল মাসের একটি ঘটনা আমরা দেখছি সামনে আনা হচ্ছে। তো আপনাদের মনে আছে যে এই ২ বছরে কোনো মায়ের ডাক সংগঠনও হয়নি। কেউ এসব নিয়ে আসলে দাবিও করেনি যে তাদের কেউ গুম হয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো তারাও কিন্তু কোনো কিছু বলছে না। তাদের রিপোর্ট তো এরকম আসলে আমরা দেখছিও না। তা এখানে কোনো মানবাধিকার যে মানে লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়টিই তারা আমলেই নিচ্ছে না। আপনারা এই রিসেন্ট দেখেছেন যে গত ২ বছরে কিন্তু কোনো মানবাধিকার সংগঠন, বিশেষ করে আন্তর্জাতিক কোনো সংগঠন কিন্তু কোনো কথাই বলেনি। দেশের সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তারা কিছু বিবৃতি দিয়েছে এবং আপনারা জানেন যে মিডিয়াতে আসলে বিশেষ কিছু আসছেও না। যেটুকু যা আসছে তার মধ্যে থেকে আইন ও সালিশ কেন্দ্র কিছুটা বিবৃতি তারা দিচ্ছে। এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আর আপনারা দেখেছেন যে খুব মানে চমকে গেছেন, তাই না? যে এই যে অ্যামনেস্টি যিনি আইরিন খান, নিশ্চয়ই এখন মনে পড়েছে। আইরিন খান দেখেন গত ২ বছর কিন্তু তিনি কোনো কথা বলেননি। কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়নি, কিছুই হয়নি। তার আগে কিন্তু খুব মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। তাদের বিবৃতি ওই হিরো আলমের গায়ে হাত টোকা পড়লেও তখনও তারা কিন্তু বিবৃতি দিয়েছে। মনে করে দেখুন। এই যে আইরিন খান কেন তাহলে এই ২ বছর নিশ্চুপ ছিল? এখন তো বুঝতে পারছেন। এই যে তার পুরস্কার তিনি পেয়েছেন, জাতিসংঘে তিনি নিয়োগ পেয়েছেন। এ থেকেই তো বোঝা যাচ্ছে। তো আমরা চাই যে বাংলাদেশের জনগণের চাওয়া সেটি হচ্ছে যে সত্যিকারে মানবাধিকার লঙ্ঘিত হলে অবশ্যই সেই বিষয়গুলি তুলে ধরুন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং সরকার যাতে আর কোনো মানুষ যাতে গুমের শিকার না হয় সে বিষয়টি যেন সেইভাবেই দেখেন এবং শুধু গুম না, এই যে যেসব বিষয়গুলি নিয়ে তারা খুবই সরব, দুর্নীতির ব্যাপারে, হত্যার ব্যাপারে, নির্যাতনের ব্যাপারে আপনারা দেখেছেন যে গত ২ দিন আগেও ওই যে আওয়ামী লীগের একজন নেতাকে বাড়ি থেকে একটু দূরে নিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে, পাবনার সুজানগরের ঘটনা। তারপরে ওই যে বরিশালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, তার ভাই আওয়ামী লীগের এক নেতার, ইউনিয়ন নেতার বাড়ি গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে, সরকারি যন্ত্র ব্যবহার করে। তো এরকম যদি চলতে থাকে তাহলে আসলে মানবাধিকার তো থাকবে না। তো সরকার, গণতান্ত্রিক সরকার, তাদের তো উচিত এই বিষয়গুলিকে আমলে নেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।